হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ইভলিউশন বা বিবর্তন সম্পর্কে। দেখো, ইভলিউশন পড়ার আগে যদিও এটা একটু মনে হবে বোরিং টপিক, কিন্তু এটাকে ইন্টারেস্টিং করে নিতে হবে পড়ার মধ্যে দিয়ে। দেখো, পৃথিবী আমরা জানি যে বৈচিত্র্যে পূর্ণ, অর্থাৎ বৈচিত্র্যময়। বর্তমান পৃথিবীর যে বৈচিত্র্যময় জীবজগৎ আমরা পরিলক্ষিত করি, তা কি করে সৃষ্টি হলো? বলা যেতে পারে যে মানুষের সৃষ্টি বা হলো কিভাবে? এই সমস্ত উত্তর দেয় ইভলিউশন বা বিবর্তন। তো আমরা যেটা আলোচনা করছিলাম যে কিভাবে মানুষের সৃষ্টি হলো, কিভাবে পৃথিবীরই বা সৃষ্টি হলো। বিজ্ঞানীরা, বিভিন্ন জীববিজ্ঞানীরা তাদের নতুন নতুন ধারণা ও তথ্য প্রমাণের দ্বারা শুধু যে তারা জীববিদ্যাকেই সমৃদ্ধ করেছেন তাই নয়, মানুষের পুরানো যুক্তিহীন যে সমস্ত ধ্যান ধারণা, সেই সমস্ত ধ্যান ধারণারও অনেক পরিবর্তন করেছেন এই বিজ্ঞানীরা। যেরকম বিজ্ঞানী জেনোফ্যান্স খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে জীবাশ্ম সম্পর্কে প্রথম ধারণা দেন, যার সাহায্যে তিনি প্রাচীনকালের জীব এবং এখন যে বর্তমান যে উন্নত জীব, সেই উন্নত জীবেদের মধ্যে পার্থক্য দেখান। এরপর জীবের এই সব পরিবর্তন সংক্রান্ত সব থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়। তোমরা এটা পড়েও এসেছো ক্লাস 10-এ একটু, যে চার্লস ডারউইনের লেখা গ্রন্থ থেকে। গ্রন্থটি কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই means of natural selection। কার লেখা? ডারউইন, in the year of 1859। বইটি প্রকাশিত হয়েছিল 1859, অর্থাৎ 1859 খ্রিস্টাব্দে 24শে নভেম্বর। ডারউইন প্রবর্তিত বিবর্তন সম্বন্ধীয় জীববিদ্যা, যেটাকে আমরা বলবো ইভলিউশনারি বায়োলজি। এই ইভলিউশনারি বায়োলজি কি, এরপর আমাদেরকে জানতে হবে। ইভলিউশনারি বায়োলজি হলো বিজ্ঞানের একটি শাখা, যা পৃথিবীর জীব ইতিহাস বা আমরা বলতে পারি যে প্রাকৃতিক জীবের যে প্রাকৃতিক ইতিহাস, সেই সম্বন্ধে আলোচনা করে। জীববিদ্যার এই শাখা থেকে জানা যায় যে একটি মন্থর অথচ গতিশীল একমুখী প্রক্রিয়ার মাধ্যমে জীবজ সত্তার পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার একে বিবর্তন বলে ব্যাখ্যা করেন। এবারে আমরা জানবো যে এই যে বললাম ইভলিউশন শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে। উৎপত্তি হয়েছে ইভলভেয়ার, এই ল্যাটিন শব্দ ইভলভেয়ার থেকেই ইভলিউশন শব্দটির উৎপত্তি। এর অর্থ কি? এর অর্থ হলো আনফোল্ড বা উন্মোচন, অর্থাৎ যে রহস্যময় জীবজগৎ, এই রহস্যময় জীবজগৎ কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীতে প্রাণের সৃষ্টি বা কি হলো, এই সম্পর্কে পর্দাকে উন্মোচিত করা। তাই একে বলা হচ্ছে আনফোল্ড বা উন্মোচন, ইভলিউশন কথাটির অর্থ। এরপরে আমরা জেনে নেব যে ইভলিউশন কাকে বলে। যে ধীর, অবিরাম
অথচ গতিশীল পরিবর্তনের মাধ্যমে সরল জীব উন্নততর বৈশিষ্ট্য অর্জন করে এবং তার গঠনগত জটিলতা এবং কর্মদক্ষতাকে বৃদ্ধি করে এবং এর মাধ্যমে ক্রমাগত উন্নত ও জটিল প্রজাতির উদ্ভব ঘটে, তাকেই বলা হচ্ছে বিবর্তন। অর্থাৎ আমরা বলতে পারি সরল উদ্বংশীয় জীব থেকে যে মন্থর ধীর অবিরাম গতিশীল প্রক্রিয়ায় জটিল উদ্বংশীয় জীবের সৃষ্টি হয়, তাকেই আমরা বলবো ইভলিউশন বা বিবর্তন। নেক্সট আমরা জানবো যে কিভাবে পৃথিবীর উৎপত্তি হলো, অর্থাৎ অরিজিন অফ আর্থ। এটাও আমরা খানিকটা পড়ে এসেছি ক্লাস 9-এ। দেখো এর কতগুলো ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে আদি পৃথিবী। এখানে বলা হচ্ছে যে পৃথিবী সৌরজগতের অংশ। আনুমানিক প্রায় 450 থেকে 500 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন। মহাজাগতিক তখন ওই একেবারে পৃথিবীর আদি অবস্থায় কি ছিল, তখনও মানে পৃথিবীর উৎপত্তি হয়নি। তখন ছিল মহাজাগতিক মেঘ, ধূলিকণা, বিভিন্ন মানে গ্যাস এবং তেজস্ক্রিয় মৌল এই আদি পৃথিবীর উপাদান ছিল। 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর তাপমাত্রা ছিল তখন প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। ভেবে দেখ কি প্রচন্ড তাপমাত্রা। সেখানে কি কখনো জীবের উৎপত্তি সম্ভব? সম্ভব নয়। তখন বিভিন্ন মৌলগুলি ছিল পারমাণবিক স্তরে। এরপর আস্তে আস্তে কি হলো, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশ শীতল হতে শুরু করলো এবং মৌলগুলো কি করলো, পরস্পর ঘনীভূত হয়ে অবস্থান করা শুরু হলো। নেক্সট হচ্ছে এই সময় পৃথিবীর কেন্দ্রে নিকেল, লোহা, ম্যান্টেল স্তরে মানে ছিল তখন সিলিকন, অ্যালুমিনিয়াম ইত্যাদি। আর যে আবরণ স্তরটা অর্থাৎ যে আবরণ স্তর, সেই আবরণ স্তরে কিছু হালকা মৌল ছিল, যেরকম সোডিয়াম, পটাশিয়াম, সালফার, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদিও আস্তে আস্তে ঘনীভূত হতে শুরু করে। ওই হালকা মৌলগুলো ঘনীভূত হতে শুরু করে। নেক্সট ধাপ হচ্ছে আদিম বায়ুমণ্ডল। যখন ওই হালকা মৌলগুলো ঘনীভূত হতে আরম্ভ করলো, তখন এই আদি পৃথিবীতে কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। কারণ কেন মুক্ত অক্সিজেন ছিল না? কারণ তখন তো সমস্ত অক্সিজেন পরমাণুগুলো কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন ইত্যাদির সাথে যুক্ত হয়ে যথাক্রমে কি করেছিল, কার্বন ডাই অক্সাইড গঠন করেছিল, এছাড়া নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং জলীয় বাষ্প সৃষ্টি করে। এই সময় কি হলো, আস্তে আস্তে যখন ওইগুলো যুক্ত হলো তখন বায়ুমণ্ডল গঠিত হলো। নেক্সট হচ্ছে যে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার গঠন হলেও তখন কিন্তু বায়ুমণ্ডল বা জলমণ্ডলের কোনরূপ গঠন হয়নি। কারণ এই যে এত টেম্পারেচার 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এতে তো বায়ুমণ্ডল গঠন হওয়া সম্ভব নয়। কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম না হলে এই বায়ুমণ্ডলের গঠন বা জলমণ্ডলের গঠন সম্ভব নয়। এরপর পৃথিবী কি হলো, আরো ক্রমশ শীতল হতে শুরু করলো এবং তাপমাত্রা চলে গেল প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে এলো, তখন জলীয় বাষ্পগুলো ঘনীভূত হলো এবং ঘনীভূত হয়ে উষ্ণ জলকণা তৈরি করে। কারণ 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বুঝতে পারছো যে কতটা গরম, কতটা উষ্ণ, তাই জলকণাগুলো তৈরি হলেও উষ্ণ জলকণা তৈরি হলো এবং পৃথিবীর ওই বুকে ওই উষ্ণ জলকণাগুলো নেমে গঠন করলো বায়ুমণ্ডল বা জলমণ্ডলের।
এরপর আস্তে আস্তে কি হলো, বজ্রপাত, মেঘ, মেঘ থেকে বৃষ্টি, আস্তে আস্তে কি হলো, এই সমস্ত উপাদানের সাহায্যে জল চক্রের আবির্ভাব ঘটলো। জল চক্র কি তোমরা তো জানোই। এই জল চক্রের মাধ্যমেই তৈরি হলো হ্রদ, নদী, সমুদ্র ইত্যাদি। নেক্সট ধাপ হচ্ছে বিভিন্ন যৌগের উৎপত্তি। বিভিন্ন যৌগের উৎপত্তি। বায়ুমণ্ডলে তখন যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে এলো, তখনও কিন্তু ওজোন স্তরের কোনো রকম সুরক্ষা বলয় তৈরি হয়নি, অর্থাৎ কোনো সুরক্ষা বলয় ছিল না। না থাকার ফলে কি হয়েছে, বায়ুমণ্ডলে তখন ছোট ছোট তরঙ্গ দৈর্ঘ্যের যে আল্ট্রাভায়োলেট রে প্রবেশ করে যেত, তখন তার ফলে বিভিন্ন ধরনের আলোক রাসায়নিক বিক্রিয়া হতে থাকলো এবং এই ধরনের বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে যেসব মৌল ছিল তারা সংযুক্ত হয়ে নানা সরল ও জটিল অণু গঠন করে। বিভিন্ন ধাতব ও অধাতব উপাদানগুলিও কি হলো, পরস্পরের সঙ্গে বিভিন্ন বলতে পারো বিক্রিয়ার মাধ্যমে কি কি তৈরি করলো, জল, মিথেন, অ্যামোনিয়া, কার্বাইড, ধাতব নাইট্রাইড ইত্যাদি, মানে এই ধরনের বিভিন্ন যৌগের মতো গঠন সৃষ্টি হলো। তবে এই সময় কি ছিল, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে মুক্ত অক্সিজেন কিন্তু অনুপস্থিত ছিল, তাই তখনও পরিবেশ ছিল বিজারণধর্মী। অর্থাৎ এরপর যদিও পৃথিবীর এইভাবে জলচক্রের মাধ্যমে বিভিন্ন যৌগের উৎপত্তির মাধ্যমে সৃষ্টি হলো আদি পৃথিবী, তখনও কিন্তু মুক্ত অক্সিজেন আসেনি। নেক্সট আমরা পড়ব অরিজিন অফ লাইফ, অর্থাৎ কিভাবে প্রাণের উৎপত্তি হয়েছিল। দেখো, বলা হচ্ছে বিজ্ঞানীদের মতে যে পৃথিবীতে জীবের মাধ্যমেই প্রাণের আবির্ভাব ঘটে। তাহলে আমাদেরকে প্রথম জেনে নিতে হবে যে প্রাণ কি। প্রাণ কি? যে অন্তর্নিহিত ক্ষমতার মাধ্যমে জীব পরিবেশের বিভিন্ন উপাদান, যেরকম ধরো আলো, জল, বাতাস, খাদ্য ইত্যাদি থেকে শক্তি অর্জন করে তার বিভিন্ন জৈবনিক ক্রিয়া মানে কি, বৃদ্ধি, চলন গমন, জনন ইত্যাদিকে সম্পাদন করে, তাকেই বলা হবে প্রাণ। এখানে একটা কথা জানতে হবে যে বায়োপয়েসিস, এই বায়োপয়েসিস কি? বায়োস কথার অর্থ হলো জীবন এবং এই পয়েসিস কথার অর্থ হলো জীবনের সৃষ্টি। পয়েসিস কথার অর্থ হলো জীবনের সৃষ্টি। অর্থাৎ বায়োপয়েসিস মানে জীবনের সৃষ্টি কিভাবে হলো? যে পদ্ধতিতে জড় পদার্থ থেকে সজীব পদার্থের সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে বায়োপয়েসিস। বর্তমানে প্রায় সমস্ত প্রকৃতিবিদ এবং দার্শনিকের মতে পৃথিবীতে প্রথম প্রাণের উৎস হলো প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন ধরনের জড় পদার্থ। বিজ্ঞানী টি.এইচ. হাক্সলে ইন দ্য ইয়ার অফ 1870 বলেন যে জড় পদার্থ থেকে প্রাণ সৃষ্টি হয়, অর্থাৎ তিনি এই ধারণা দেন। তিনি এই পদ্ধতির নাম দেন অ্যাবায়োজেনেসিস। ছোট ছোট প্রশ্ন আসে, বায়োপয়েসিস কি, অ্যাবায়োজেনেসিস কি ইত্যাদি। তো এখানে বিজ্ঞানীদের মতে পৃথিবীর প্রাচীনতম আগ্নেয় শিলার বয়স
আনুমানিক প্রায় 430 কোটি বছর। জৈব কার্বনের সমৃদ্ধ পাললিক শিলার বয়স 390 কোটি বছর। আবার এই প্রায় 330 থেকে 350 কোটি বছর আগেকার হচ্ছে সালোক সংশ্লেষকারী সায়ানো ব্যাকটেরিয়ার ফসিল পাওয়া গেছে। কাজেই অনুমান করা যায় যে প্রাণের আবির্ভাব ঘটেছে প্রায় 400 থেকে 420 কোটি বছর আগে। এবারে আমরা জানব পৃথিবীতে প্রাণের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব। পৃথিবীতে প্রাণের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব। বিভিন্ন বিজ্ঞানীরা এই প্রাণের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব প্রকাশ করেছেন, সেগুলো আমি একে একে আলোচনা করছি। প্রথমেই হচ্ছে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন অর্থাৎ বিশেষ সৃষ্টি তত্ত্ব। এই তত্ত্ব অনুযায়ী সর্বশক্তিমান হচ্ছেন ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরকে সর্বশক্তিমান বলা হচ্ছে এবং এই ঈশ্বরই পৃথিবী, নক্ষত্র, গ্রহ, জীবজগৎ, বিভিন্ন ধরনের জীবাণু, মানুষ সৃষ্টি করেছেন। বাইবেলের মতে আবার বলা হচ্ছে যে প্রায় 4000 বছর আগে ঈশ্বর মাত্র 6 দিনে এই জীবজগৎ তৈরি করেছেন। তো তিনি কিভাবে তৈরি করেছিলেন? তিনি প্রথম দিনে প্রারম্ভিক সব উপাদান, যেটাকে বলা হচ্ছে মেটেরিয়া প্রাইমা, এই প্রারম্ভিক উপাদান যেরকম স্বর্গ এবং পৃথিবী তৈরি করেন। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় দিনে তিনি জল এবং আকাশকে পৃথক করেন। তৃতীয় দিনে শুষ্ক স্থলভাগ বা স্থলজগৎ এবং উদ্ভিদ অর্থাৎ বিভিন্ন ধরনের গাছপালা সৃষ্টি করেন। চতুর্থ দিনে তিনি সূর্য, চন্দ্র ও অন্যান্য নক্ষত্র সমূহ তৈরি করেন এবং পঞ্চম দিনে তিনি মাছ, পক্ষী শ্রেণীর বিভিন্ন প্রাণী তৈরি করেন এবং পরিশেষে ষষ্ঠ দিনে তিনি অন্য সমস্ত ধরনের প্রাণী ও মানুষের সৃষ্টি করেন। বাইবেলের মতে পৃথিবীর প্রথম মানব হলেন আদম এবং প্রথম মানবী হলেন ঈভ। তবে আবার এখানেও একটু দ্বিমত আছে। হিন্দু পুরাণ মতে বলা হচ্ছে যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। তিনি সবকিছু এই জীবজগৎ সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টি অনুযায়ী মনু হলেন প্রথম মানব এবং শ্রাদা হলেন প্রথম মানবী। তবে অবশ্যই এর কোনো বৈজ্ঞানিক সেরকম ব্যাখ্যা পাওয়া যায়নি। নেক্সট আমরা পড়ব স্বতঃস্ফূর্ত বিকাশ তত্ত্ব বা থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল জীবের উৎপত্তি কোনো পচনশীল জৈব বস্তু থেকে হয়েছে। এই তত্ত্ব অনুসারে বলা যেতে পারে কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রাণহীন জড় উপাদান থেকে সজীব বিভিন্ন ধরনের উপাদান স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে। এর অবশ্য এই তত্ত্বের সপক্ষে বিভিন্ন যুক্তি আছে, আবার বিপক্ষেও আছে। সপক্ষের মধ্যে আমরা বলতে পারি যে হেলমন্টের মতে অজৈব পদ্ধতিতে নিষ্প্রাণ পচনশীল বস্তু থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, যেরকম কাদা, খড় ইত্যাদি থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের উদ্ভব ঘটেছে। আবার অ্যারিস্টটল মনে করতেন যে মাছ, ব্যাঙ, ইঁদুর ও যত পোকামাকড় সবই কি হয়েছে না মাটি
এবং নোংরা ইত্যাদি থেকে তৈরি হয়েছে। তিনি আরও মনে করতেন যে কৃমি তৈরি হয়েছে বিভিন্ন জীবজন্তুর মল থেকে। পরবর্তীকালে বিজ্ঞানী লুই পাস্তুর প্রমাণ করেন যে কোনো জড় উপাদান থেকে কখনোই জীবের উৎপত্তি সরাসরি সম্ভব নয়। নেক্সট আমরা পড়ব আরেকটি তত্ত্ব, সেটি হচ্ছে যে বহির্জাগতিক সৃষ্টি তত্ত্ব। বহির্জাগতিক সৃষ্টি তত্ত্ব। তবে এই যে আমি থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশনে বললাম, তবে এই লুই পাস্তুর যে পরীক্ষা করেছিলেন, তিনি তার পূর্ববর্তী যে জৈব বস্তুর উপস্থিতি থেকে নতুন জীব সৃষ্টি হতে পারে, এখান থেকেই জীবজগতে জীবজাত উৎপত্তি অর্থাৎ বায়োজেনেসিসের সৃষ্টি হয় তিনি বলেন। এবং তবে এই ধারণা অনুযায়ী মানে লুই পাস্তুরের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা থেকে তিনি প্রথম যে জীবটির উৎপত্তি কিভাবে হয়েছে তা কিন্তু ওই তত্ত্ব ব্যাখ্যা করতে পারেনি। নেক্সট আমি বলছি বহির্জাগতিক সৃষ্টি তত্ত্ব বা কসমোজয়িক বা বলতে পারো যে প্যানস্পার্মিয়া তত্ত্ব। বিজ্ঞানী রিচার্ড প্রথম প্রাণের উৎপত্তি সম্বন্ধে ধারণা দেন। সেটি কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে তিনি ধারণা দেন। তার মতে তিনি বলেন পৃথিবীতে বাইরে থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের বা কসমসের কোনো অংশ থেকে কসমোজোয়ার সৃষ্টি হয়। কসমোজোয়া নামক এক ধরনের রেণু, এখান থেকে এই সমস্ত এই রেণু সদৃশ পদার্থ থেকেই প্রাণের সৃষ্টি হয়ে থাকে। বাইরে থেকে বা অন্য গ্রহ থেকে আসা রেণু বা জীবের মতো পদার্থকে বলা হচ্ছে প্যানস্পার্মিয়া। তাই এই তত্ত্বকে বলা হচ্ছে স্পোর থিওরি বা রেণু তত্ত্ব। এর সপক্ষে বিপক্ষে যুক্তি আছে, যেরকম সপক্ষে যে যুক্তিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আরহেনিয়াসের বক্তব্য। আরহেনিয়াস এই তত্ত্বকে সমর্থন করেন। তার মতে এই কণা থেকেই জীবের উৎপত্তি হয়। আরেকটাও আমরা বলতে পারি যে জ্যোতির্বিজ্ঞানী ফ্রেড তিনি মনে করেন যে মহাকাশে অত্যন্ত প্রতিকূল পরিবেশেও ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। যদিও মহাকাশে ব্যাকটেরিয়া কিভাবে ওই নিম্ন তাপমাত্রা, আলট্রাভায়োলেট রে ইত্যাদিতে বসবাস করতে পারে, তো তার মতে যে বেঁচে থাকতে পারে। তাই বলা হয় প্রাণ সৃষ্টি পৃথিবীর বাইরের কোনো স্থানেই হয়। এর আবার এই তত্ত্বের বিপক্ষেও আবার কিছু যুক্তি রয়েছে, যেরকম যে এখানে বলা হচ্ছে যে বিপক্ষের যুক্তি যেগুলো আছে যে ক্ষুদ্র কণা বা রেণু কিভাবে মহাকাশের প্রতিকূল পরিবেশ, অত নিম্ন তাপমাত্রা, মহাজাগতিক রশ্মি থেকে রক্ষা তো পেল, আবার সেই মানে সেই কণাগুলো আবার পৃথিবীতে এলো কিভাবে, এরও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এছাড়াও আছে ভাইরাস তত্ত্ব, এগুলো তো মেন তত্ত্ব। এছাড়া আছে ভাইরাস তত্ত্ব। তোমরা তো জানোই যে ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তাই অনেক বিজ্ঞানীর মতে ভাইরাস থেকেই জীবের আবির্ভাব ঘটে। অবশ্য প্রমাণ না পাওয়ায় বর্তমানে এইটাও গৃহীত হয়নি। এছাড়া আছে সায়ানোজেন তত্ত্ব। প্লাজার মনে করতেন যে সায়ানোজেন থেকেই প্রোটোপ্লাজমের সৃষ্টি হয়। পরবর্তীকালে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বিভিন্ন গবেষণার মাধ্যমে সায়ানোজেন থেকে প্রোটোপ্লাজম অবশ্য সৃষ্টি করতে পারেননি। তাই এই তত্ত্ব বর্তমানে ঠিকভাবে গৃহীত হয়নি। তো এইখানে আমি আলোচনা করলাম যে কিভাবে প্রাণের উৎপত্তি হয় এবং প্রাণের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব আলোচনা করলাম। এটা কিন্তু তোমরা গল্পের মতো পড়বে, গল্পের মতো পড়লে পড়তেও ভালো লাগবে, মনে রাখতেও সুবিধে হবে। দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ।